দর্শক, বাংলাদেশের দুটি বাংলা দৈনিক, শীর্ষস্থানীয় দুটি বাংলা দৈনিক আজকে প্রফেসর ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, যিনি কিনা নির্বাচন হোক চাননি, নির্বাচন না হওয়ার যত মেকানিজম সেগুলো করেছেন বলে অভিযোগ করেন অনেকেই, সেই রিজওয়ানা হাসান পরিবেশের দোহাই দিয়ে সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। সেই কারণে সেন্ট মার্টিনে এক ধরনের অলিখিত ভিসা পদ্ধতি চালু করেছিলেন। এই ব্যাপারগুলোর জন্য যাকে দায়ী করা হয় সেই রিজওয়ানা হাসান এবং তার স্বামী সম্পর্কে চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য সামনে এনেছে তারা, এবং তারা বলতে চাইছে যে আওয়ামী লীগ সরকারের এক দুর্নীতিবাজ মহাপরাক্রমশালী প্রতিমন্ত্রীর সম্পদ লুটে পুটে খাচ্ছে তারা। অন্যদিকে সরকারের মন্ত্রিত্ব অর্থাৎ উপদেষ্টাগিরি করার সময় তার মন্ত্রণালয়কে বেচে তার স্বামী বিভিন্নভাবে যেভাবে খেয়েছে, কোটি কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার বাণিজ্য করে নিয়েছে, এই ভয়াবহ অভিযোগ করছে বাংলাদেশের অন্যতম শীর্ষ দুই গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ। এই অভিযোগে যেসব ব্যাপারগুলো উঠে এসেছে সেগুলোর যদি 10%ও সত্য হয়, আমার মনে হয় যে রিজওয়ানা হাসানের খুব শিগগিরই কাঠগড়ায় দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের কোন মন্ত্রীর সম্পদে এত সম্পদশালী হয়েছেন তারা স্বামী স্ত্রী মিলে, কিংবা সরকারি থেকে কি কি দুর্নীতি করেছেন, কি বলছে গণমাধ্যম দুটি, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা রিজওয়ানা হাসানের দুর্নীতির কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে এই নতুন একটি চ্যানেল কয়েকজন তরুণ অসহায়, ক্ষুধার্ত, দুস্থ মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে তাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ফুড ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত তাদের এই মানবিক কর্মকে উৎসাহিত করবেন, সেটাই প্রত্যাশা। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠের কথা। প্রথমে বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা দেখে নিন, এবং কালের কণ্ঠ দুই পত্রিকা একই শিরোনাম করেছে। দুই পত্রিকার শিরোনামটাই দেখে নিন, যেখানে বলা হচ্ছে স্বামী স্ত্রীর লুটপাট কোম্পানি। মানে স্বামী স্ত্রী মিলে লুটপাট করেছে বাংলাদেশ সরকারের সম্পদ, এবং আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী এবং আওয়ামী লীগের সময়ে সব থেকে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রী, 3 প্রতিমন্ত্রীর যে সিন্ডিকেট, এবং এই 3 প্রতিমন্ত্রীর সঙ্গে শেখ পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল এরকম অভিযোগও করা হয়। সেই বিদ্যুৎ, আইসিটি এবং পররাষ্ট্র, এই 3 প্রতিমন্ত্রীর যে সিন্ডিকেট, তাদের অন্যতম গুরু নসরুল হামিদ বিপু, যাকে বিদ্যুৎ মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, এবং বিদ্যুৎ মন্ত্রণালয় নিয়ে এহেন কোনো দুর্নীতি নাই যে অভিযোগগুলো ওঠে না। সেই বিপুর কোম্পানি, প্রতিষ্ঠান, কারখানা, জমি, এগুলোর বেনামে মালিক সেজে রিজওয়ানা হাসানের স্বামী এখন হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক, এরকম তথ্য এসেছে। এবং রিজওয়ানা হাসানের পরিবেশ মন্ত্রণালয় কাজে লাগিয়ে পলিথিন বাজেয়াপ্ত করার কয়েকদিনের শোরগোল তুলে পলিথিন ব্যবসায়ী কিংবা পলিথিন সিন্ডিকেটের মধ্যে আতঙ্ক তৈরি করে তারপরে 3 মাস পরেই আবার সেই সিন্ডিকেটের সঙ্গে তার স্বামী যোগসাজশ করে শত শত কোটি টাকা বাগিয়ে নেওয়া, তারপরে পলিথিন ব্যাপারে সমস্ত ধরনের অভিযান বন্ধ করে দেয়া, এই ব্যাপারগুলো সামনে এনেছে। আরও ভয়াবহ অভিযোগ এসেছে, সেটা হচ্ছে সিলেটের যে সাদা পাথর চুরি, সেই সাদা পাথর চুরির ব্যাপারটা রিজওয়ানা হাসানের আমলেই ঘটেছে, এবং সেই সিন্ডিকেটের সঙ্গে তিনি এবং তার স্বামী জড়িত ছিলেন। পাথর চুরি করে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে রাষ্ট্রের সম্পদ, এবং প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা হয়েছে, পর্যটকদের যাওয়ার জায়গা নষ্ট করে ফেলা হয়েছে, এই অভিযোগগুলো করা হয়েছে। এই অভিযোগগুলোর মধ্যে খুবই সুন্দর করে কালের কণ্ঠ রিপোর্টটা শুরু করেছে। শুরুটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। সেখানে বলা হচ্ছে, সৈয়দা রিজওয়ানা হাসান চটপটে, সুন্দরী, গুছিয়ে কথা বলতে পারেন, মেধা নয় অন্য যোগ্যতায় যিনি আলোচিত। আইনে তার কোনো উচ্চতর ডিগ্রি নেই কোনো মৌলিক গবেষণা। উচ্চতর ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটা আছে, কিন্তু উচ্চতর কোনো ডিগ্রি নেই। শুধু চেহারা আর কথা পুঁজি করেই সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হয়েছেন। পরিবেশ আইনজীবী
আইনজীবীদের সংগঠন বেলার নির্বাহী পরিচালক হলেও পরিবেশ আইনে তার কোনো বিশেষায়িত গবেষণা নেই। রিজওয়ানার বাবা যুদ্ধাপরাধী, আত্মগোপনে থাকা প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী রাজাকার সৈয়দ মহিবুল হাসান। তার বাবা যে রাজাকার এই দাবিও করছে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ। তারা বলছে যে এই রিজওয়ানা হাসানের বাবা রাজাকার ছিলেন এবং রাজাকার থাকা সত্ত্বেও তিনি কৌশলে সুশীল সমাজের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। বাবা রাজাকার, এই দুর্নামটা যেন ঘুচে যায় সেই কারণে। কন্যা সৈয়দ রিজওয়ানা হাসান পরিবেশবাদী হয়েও বাবার ৭১-এর অন্ধকার জীবনের ছায়ায় হত্যা, লুণ্ঠন, ধর্ষণের ইতিহাস আড়াল করেই ঢাকায় উঠাবসা করেন সুশীলদের সঙ্গে। টিভি টক শোতে বড় বড় কথা বলেন না শুধু হবিগঞ্জের চুনারুঘাট বাহুবলের কুখ্যাত রাজাকার তার বাবা সৈয়দ মহিবুল হাসানের কলঙ্কিত জীবনের কথা। ৭১-এ নিজ এলাকার ত্রাস পরিবেশ দূষণকারী মহিবুল হাসান পাক হানাদার বাহিনীর দোসর হওয়ায় স্বাধীনতার পর আত্মগোপনে চলে যান। যুদ্ধাপরাধের মামলা হয় তার বিরুদ্ধে। এরপরে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন। জাতীয় পার্টির ৯০-এ স্বৈরাচার পতনের পরে আবার তিনি আত্মগোপনে চলে যান, এরকম তথ্য পত্রিকায় উঠে আসছে। বেলার ব্যাপারে তিনি বলছেন যে রিজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা শেষ করে ডক্টর মহিউদ্দিন ফারুকের পরিবেশ আইনজীবী সমিতিতে যোগ দেন। অল্প সময়ের মধ্যে ডক্টর ফারুকের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। মহিউদ্দিন ফারুকের অকাল মৃত্যুর পর ন্যূনতম যোগ্যতা না থাকলেও রিজওয়ানা বেলার নির্বাহী পরিচালক হয়ে যান। এরপরে বেলা তার লক্ষ্যচ্যুত হয়। পরিবেশ আইন নিয়ে গবেষণা ও সচেতনতার বদলে রিজওয়ানা বড় বড় শিল্প কারখানা টার্গেট করেন এবং শিল্প কারখানায় পরিবেশ অনুযায়ী সব কিছু চলছে না এরকম মামলা মোকদ্দমা করে শিল্প কারখানা থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেন, ব্ল্যাকমেল করেন। এই তথ্যগুলো উঠে এসেছে এই রিপোর্টে। এই রিপোর্টে দাবি করা হচ্ছে যে নসরুল হামিদ বিপুর একাধিক কারখানা নিজের নামে করে নিয়ে চালাচ্ছেন তার স্বামী। গুলশানের মতো এলাকায় একাধিক জায়গায় বিপুর যে জমি, অন্তত ৪-৫ বিঘা জমি, যে জমিগুলোর দাম অন্তত ১,০০০ কোটি টাকার বেশি, সেই জমিগুলো বিক্রি করার চেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকার নসরুল হামিদের সম্পদ বাজেয়াপ্ত করার পরেও কৌশলে উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রভাব খাটিয়ে আর এক উপদেষ্টা আদিলুর রহমানকে দিয়ে, আদিলুর রহমান ওই জমি জমা সংক্রান্ত মন্ত্রণালয়ের প্রধান ছিলেন, তাকে দিয়ে ওই জমিগুলোর ব্যাপারে যেন কোনো নজরদারি করা না হয়, সরকার যেন ওই জমিগুলো করায়ত্ত না করে, সেইভাবে ওই জমিগুলো বাইরে রেখেছিলেন এবং এখন সেই জমি বিক্রি করার চেষ্টা করছেন তার স্বামী। এবং তার স্বামী নসরুল হামিদের কোম্পানিতেই চাকরি শুরু করেন, তারা একসঙ্গে লেখাপড়া করেছেন। কোম্পানিতে চাকরি শুরু করা, ঘনিষ্ঠতা, বন্ধুত্ব। নসরুল হামিদ পালিয়ে যাওয়ার সময় তার সমস্ত কোম্পানি রিজওয়ানা হাসানের স্বামী দেখভাল করেন। একটা সময় আওয়ামী লীগের সময়ে এই রিজওয়ানা হাসানের স্বামী তিনি গুম হয়ে গেছেন এরকম নাটক সাজিয়েছিলেন তিনি। পরবর্তীতে এই নসরুল হামিদ বিপুই তাকে উদ্ধার করে এসেছিলেন। পরে অনেকেই মনে করছিল যে এটা আসলে সাজানো নাটক, সহমর্মিতা তৈরি করার নাটক। এই ব্যাপারগুলো উঠে এসেছে এই প্রতিবেদনে। যে তথ্যগুলো এই প্রতিবেদনে উঠে আসলো, তুলে আনা হলো, সিলেটের পাথর চুরি করা, পলিথিন বন্ধ করে হুঁশিয়ারি দিয়ে পলিথিন সিন্ডিকেটের কাছ থেকে শত শত কোটি টাকা বাগিয়ে নেওয়া, সেন্ট মার্টিন নিয়ে এক ধরনের জোচ্চুরি করা, পরিবেশ মন্ত্রণালয় নিয়ে যা খুশি তাই করা, এই ব্যাপারগুলো অভিযোগে উঠে এসেছে। এখন এই যে অভিযোগগুলো তুলে আনলো বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ, যদি এই অভিযোগগুলো সত্য হয় তাহলে রিজওয়ানা হাসান কিংবা তার স্বামী কি হবে? শুধুমাত্র একটা পয়েন্টই তো সরকার তাদেরকে আমার মনে হয় যে আইনের আওতায় আনতে পারে, যদি নসরুল হামিদ বিপুর সম্পদের দেখাশোনার দায়িত্ব কিংবা সেগুলোর সাময়িক মালিকানা কোম্পানি চালাতে যেন সুবিধা হয়, সেই কারণে নিজের নামে আপাতত ট্রান্সফার করে সেই কোম্পানি চালানো, তার স্বামী যে কাজগুলো করছেন, শুধুমাত্র এই কাজগুলোর জন্যই তো তাদের পরিবারে আমার মনে হয় যে আইনি দুর্যোগ নেমে আসার কথা। আসবে কি সেটা? প্রফেসর ইউনূস সরকারের আমলে কাজগুলো করা সহজ ছিল তাদের পক্ষে, কারণ প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে তাদেরকেই তো উপদেষ্টা করেছেন যাদের দিয়ে তার নিজের স্বার্থ সিদ্ধি হবে। কিন্তু বিএনপি সরকারও কি এই ব্যাপারে চোখ কান খোলা না রেখে বন্ধ করে রাখবে? এই ব্যাপারে কি চুপ থাকবে? এবং ভয়াবহ এই প্রতিবেদন প্রকাশের পরে সরকারের অবস্থান কি হয়, সরকারের বক্তব্য কি হয়, সরকারের কার্যক্রম কি হয়, সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের। দর্শক,
আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যে অসাধারণ কাহিনী বেরিয়ে আসছে সেই কাহিনীগুলো কি বার্তা দিচ্ছে? কেমন ছিলেন প্রফেসর ইউনূস এবং তার সরকারের কার্যক্রম নিয়ে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।